সোনার বাংলা। শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। এবং জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি সেই মানুষটিকে আমরা কিন্তু আজকের অনুষ্ঠানে পেয়ে যাই। আপনারা সকলেই জানেন শ্রী সমীর শাস্ত্রী মহাশয় আমাদের মধ্যে কিন্তু উপস্থিত থাকেন, এবং এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, এবং ততাধিক জনপ্রিয় হচ্ছে অবশ্যই শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, কারণ তার প্রেডিকশন কথা বলে। আপনারা যখন ফোনে তার সঙ্গে কথা বলেন তারা মানে আশ্চর্যান্বিত হয়ে যান, এবং আপনারাও আশ্চর্যান্বিত হয়ে যান, এবং পাশে বসে আমিও কিন্তু আশ্চর্য হয়ে যাই যে এত সুন্দর প্রেডিকশন কি করে উনি বলে দেন। সুতরাং একটা অনুষ্ঠান তখনই কিন্তু জনপ্রিয় হয় যখন সেই অনুষ্ঠানে যিনি মুখ্য অতিথি আপনাদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যান। আর একজন মানুষ কিন্তু এমনি এমনি সকলের কাছে প্রিয় হতে পারে না, সেই মানুষটিকে কিন্তু সৎ হতে হয়, সেই মানুষটিকে নিষ্ঠাবান হতে হয়, সেই মানুষটিকে জ্যোতিষ সম্পর্কে সম্যক জ্ঞানের অধিকারী হতে হয়, এবং তন্ত্র সম্বন্ধে বা তন্ত্রের সাধনায় তাকে কিন্তু একেবারে সফল হতে হয়। আর এই প্রত্যেকটি গুণ যার মধ্যে বর্তমান, তিনি কিন্তু শ্রী সমীর শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে তাকে তো আমরা স্বাগত জানাবোই। তার আগে বলি যে আজকে কিন্তু একটা বিষয় থাকবে, এবং যে বিষয়টা কিন্তু আমাদের ভীষণভাবে জানা দরকার, জ্যোতিষের বিষয় অবশ্যই আমরা জানবো, কিন্তু তার আগে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব যার হাত ধরে প্রত্যেকটি মানুষ ভালো রয়েছেন, এবং যার হাতটি প্রত্যেকটি মানুষ ধরতে চাইছেন, সেই মানুষটিকে আমাদের মধ্যে আমরা কিন্তু এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। শ্রী সমীর শাস্ত্রী মহাশয় এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের সকলের তরফ থেকে ওনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার এবং স্বাগত। নমস্কার দিদিকে আমার অনেক ভালোবাসার শুভেচ্ছা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, অনেক অনেক শুভেচ্ছা। দেখুন কতটা ভালোবাসেন আপনারা ওনাকে। আমার ইন্ট্রো করতে করতেই কিন্তু অলরেডি ফোন চলে এসেছে যে প্রত্যেকটি মানুষ ওনার সঙ্গে কিন্তু কথা বলতে ইচ্ছুক। আমি প্রত্যেককেই কথা বলিয়ে দেব, নিশ্চয়ই বলিয়ে দেব। তার আগে একটুখানি আলোচনা করে নি, যে আলোচনাটা কিন্তু আপনাদের চলার পথে একটা পাথেয় হয়ে থাকবে, কারণ কিছু আলোচনা ভীষণ দরকার। মানে অ্যাস্ট্রোলজি যে আমাদের জীবনের সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেটা কিন্তু একটু আপনাদের জানা দরকার। আপনারা জানেন তো, তারই একটু অংশ আজকে আমরা শুনে নেব। সেটা হচ্ছে, আপনারা অনেক সময় অনেক অনুষ্ঠানের মাধ্যমে শুনে থাকেন যে ভাব, এই যে ভাব কথাটা, এই ভাবের কি অর্থ রয়েছে সেটা আজকে উনি আমাদের একটুখানি বলবেন। বাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো দিদি। তো এটা প্রত্যেকেরই জানা দরকার। আমাদের যে লগ্ন থেকে দ্বাদশ যে ভাব, 12টা যে ঘর আছে বা 12টা ভাব আছে, এই ভাবের উপরে জাতক বা জাতিকার কি হতে পারে বা কি আসতে পারে, খারাপ না ভালো, বা কি বিচার করা যায়, ওখান থেকে অনেক কিছু। লগ্ন ভাব হচ্ছে নিজে, লগ্ন হচ্ছে নিজে, মানে যদি লগ্ন ভাব বিচার করা যায়, লগ্ন ভাব থেকে কিন্তু শরীর সংক্রান্ত বিষয়ে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, ব্যক্তিত্ব, তার স্বভাব চরিত্র সবকিছু বিশ্লেষণ বা বিচার করা যায়, এটা লগ্ন ভাব থেকে। আবার দ্বিতীয় ভাব থেকে কিন্তু বাক্যের বিচার করা হয়, মানে কথাবার্তা। আচ্ছা আচ্ছা, মানে সে জাতক বা জাতিকারা কিভাবে কথা বলবে, তার কথাবার্তার মধ্যে কি আছে, হতাশা আছে না উদ্বেগ আছে, না সে মিথ্যে কথা বলে না সত্য কথা বলে, এবং তার পরিবারের বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে। আচ্ছা, কুটুম্বর বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে। হ্যাঁ, তৃতীয় ভাব থেকে ছোট ভাই বোন, সাহস, যোগাযোগ, প্রচেষ্টা তৃতীয় ভাব থেকে বিচার করা হয়। চতুর্থ ভাব থেকে মাতৃস্থান বিচার করা হয়, যানবাহন বিচার করা হয়, বন্ধু বিচার করা হয়, সম্পত্তি, এবং নিম্ন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস চতুর্থ ভাব থেকে নিম্ন বিদ্যার বিচার করা হয়। আচ্ছা, নিম্ন বিদ্যা মানে প্রাথমিক বিদ্যা, একদম। আচ্ছা, মানে ধরুন লোয়ার থেকে মাধ্যমিক পর্যন্ত নিম্ন বিদ্যা বিচার করা যায়। সে নিম্ন বিদ্যায় মাধ্যমিকে পাস করতে পারবেও কি না পারবে না, তার ফর্মুলা এখান থেকে বিচার করা যাবে নিম্ন চতুর্থ ভাব থেকে। যে চতুর্থ ভাবটা হচ্ছে তার অস্থিরতা আছে বা প্রতিকূল আছে, হ্যাঁ, বা অস্থিরতা কাজ করছে বা স্থিরতা নেই বা অনুকূল নেই, প্রতিকূল আছে, সে নিম্ন বিদ্যায় হয়তো বাধা, মাধ্যমিকে পাশ করতে পারলো না। এই যে প্রভাবগুলো, বা মা চতুর্থ ভাব হয়তো মায়ের বিচার করা হয়, মাতৃস্থানটা দেখতে হবে যে মায়ের শরীর সংক্রান্ত বিষয় কিন্তু খুব খারাপ যাচ্ছে, বা জায়গা সংক্রান্ত বিষয়, ভূমি, যানবাহন, কেনা বেচার জায়গায় কিন্তু অনেক কিছু বিচার করা যায় চতুর্থ ভাব থেকে। হ্যাঁ, আবার পঞ্চম ভাব থেকে কিন্তু আবার উচ্চ বিদ্যা বিচার করা হয়, উচ্চ বিদ্যা, একদম। আচ্ছা, পঞ্চম ভাব
থেকে সন্তান, উচ্চ শিক্ষা, উচ্চ বিদ্যা, বুদ্ধি, প্রেম, পূর্বজন্মের ফল, আচ্ছা বা পূর্ণজন্মের যে কি কর্ম কি ফল করছে, এই সব কিছু বিচার করা যায় পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাব থেকে আবার বাস্তু বিচার করা হয়, আচ্ছা। হ্যাঁ, যে বাস্তুটা কি প্রবলেম আছে, নেগেটিভ না পজিটিভ, সেখান থেকে বাস্তু পঞ্চম ভাব থেকে বিচার করা যায়। তো আরো আরো আছে। ফোনটা কি ধরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পঞ্চম ভাব অব্দি শুনে নিই, আচ্ছা, তারপরে আমরা ফোনটা আবার নেব, মানে কয়েকটি ফোন আমরা আবার নিয়ে নেব, আচ্ছা, আচ্ছা। তারপরে আমরা আবার ষষ্ঠ ভাব থেকে শুনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা একটু করে ফোনটা নিয়ে নিই। কিন্তু ভাব যে আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু অনেকেরই অজানা ছিল, অনেকেরই অজানা ছিল। আপনারা ভাবের কথা শোনেন, কিন্তু এই যে ভাবটা আমাদের জীবনের সঙ্গে কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। একদম, একদম। এই যে উনি যেটা বললেন যে পঞ্চম ভাব, মানে প্রথম থেকে একদম বুঝিয়ে দিলেন এবং পঞ্চম ভাব অব্দি উনি কিন্তু বুঝিয়ে দিলেন। এবার আমরা ষষ্ঠ ভাবটা শুনবো, তার আগে আমরা বেশ কয়েকটা ফোন নিই। আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। আপনাকে নমস্কার, ছাত্রীদিকে নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি হাওড়া থেকে বলছি, কৌশিক চ্যাটার্জি। আচ্ছা, কৌশিক বাবু কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানবো। ঠিক আছে, ডেট অফ বার্থ? 12 অক্টোবর 1986। আচ্ছা, 12 অক্টোবর 1986। ঠিক আছে, আপনি সময়টা বলুন। দুপুর 1:40 হাওড়া। দুপুর 1:40 হাওড়া। কৌশিক বাবু, অনুষ্ঠান কেমন লাগে বলুন? অনুষ্ঠান খুব ভালো লাগে, রেগুলারলি ওরা ফলো করছে, ওনার কথাবার্তা এবং প্রেডিকশন খুব ভালো লাগে। প্রত্যেক দিন ওনার অনুষ্ঠান আপনারা ফলো করবেন। আপনাদের রিকোয়েস্টেই ওনাকে আমরা প্রত্যেক দিনের অনুষ্ঠানে রেখেছি, যাতে আপনাদের উপকার হয়, আপনারা যাতে উপকৃত হন, এবং ওনার কাছে যারা আসবেন তারা কিন্তু সকলে আরো বেশি উপকৃত হবেন। কারণ একেবারে সামনাসামনি ওনাকে পাবেন, আপনাদের মনের কথাগুলো উনি যখন বলে দেবেন, বা আপনাদের সমস্যাগুলো আপনি যখন আলোচনা করবেন, তখন দেখবেন যে আপনাদের সেই মানে সমস্যার বোঝাটা কিন্তু হালকা হয়ে গেল। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, মকর রাশি, মকর লগ্ন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লগ্নে মঙ্গল, মাঙ্গলিক যোগ আছে আপনার, বা মাঙ্গলিক দোষ আছে। দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় রাহু। বাদবাকি ঘর কোটা ফাঁকা আছে প্রায়, কিন্তু আংশিক কালসর্প দোষ কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা। বিয়ে করেছেন? না, বিয়ে এখনো হয়নি, যোগাযোগ হয়নি, চেষ্টা হয়, হচ্ছে না। আচ্ছা, বিবাহ জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে একটা বাধা দেখতে পাচ্ছি। কেন? সপ্তমপতি চন্দ্র লগ্নে বসে আছে তো শনির ঘরে, তাই একটু দেরি হচ্ছে। শনি মঙ্গল, চন্দ্র আর মঙ্গল তো লগ্নে একসাথেই বসে আছে। আবার বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে। নবমে রবি কেতু বসে আছে, গ্রহণ দোষ লেগে আছে। ভাগ্যের স্থানটাই কিন্তু খুব খারাপ। কর্ম জায়গায় কিন্তু একটু সমস্যা দেখতে পাচ্ছি আপনার। তার মানে কাজের জায়গায় প্রচন্ড মানে ব্লকেজ, বাধা, মানে কাজ হয় চট করে ক্লিক করে, মানে যোগাযোগই হচ্ছে না। কেন? কেতু আর রবি নবমে ভাগ্যের স্থানে কিন্তু বসে আছে, আর দশমে বুধ আর শুক্র বসে আছে। দশম নবমপতি বুধ কিন্তু দশমে শুক্রের সাথে মিত্র ঘরে বসে আছে, কিন্তু ফল কিন্তু সেইভাবে আপনি পাচ্ছেন না। একাধিক একটা ছোটখাটো লোনও হয়ে সেটাও সোল হচ্ছে। সবে কথাটা বলতে যাচ্ছিলাম, আপনি শুধু শুনে নিন। লোন মানে ইন্টারেস্টে কোনো জায়গায় টাকা নেওয়া থাকলে ওই জায়গাটায় কিন্তু একটা ঝামেলা আসতে পারে, বিশৃঙ্খলা। বাড়ি বই একটু উল্টো পাল্টা এসে বলে যাবে, লোক ছোট বড় কথা বলবে, এগুলো একটু সহ্য করতে হবে। কারণ গ্রহ আপনাকে দিয়ে একটু খারাপ কাজ করিয়ে ফেলেছে। লোন মানুষ কখন নেয়? যখন বিপদে পড়ে। একদমই। তো সেই জায়গা থেকে একটু রিকভারি করতে গেলে একটু ভালো আস্থা বা ভালো কিছু খুঁজে পাওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন, আমাকে ফোন করবেন, যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব। আমি একটা কথা বলি, মকর রাশি এমনি 26 সাল কি মানে ভালো সময় আসবে টাইমটা আপনার কিন্তু ভালো দশা চলছে, বৃহস্পতির মহাদশা চলছে আর শুক্রের অন্তর্দশা। 14ই মার্চ 2026-এর পর থেকে কিন্তু আপনার সময় কিন্তু তুঙ্গে। আচ্ছা, 14ই মার্চ 2026 এই পিরিয়ডটা একটু সাবধানে থাকুন। পারিবারিক মা বাবাকে একটু লক্ষ্য রাখবেন। মা বাবার জায়গায় একটু ডিস্টার্ব পেলাম, রবি আর কেতু আছে তো। আচ্ছা, মায়ের শারীরিক দেখা, মায়ের এমনি মানে অসুস্থ। মানে উনি যে কথাগুলো বলবেন সব কথা মিলে যাবে, শুধুমাত্র আপনারা শুনবেন, দেখবেন। আর মানে কি বলবো, মানে ওনার প্রেডিকশন কথা বলে। মানে ভালো সময় কি 14ই মার্চের পরে? হ্যাঁ, 14ই মার্চ 2026-এর পর থেকে তখন সময়টা ফিরবে। তখন বৃহস্পতির মহাদশা, রবির অন্তর্দশা আসবে, দেখবেন আস্তে আস্তে আপনার জায়গা তৈরি হয়ে যাবে। তবে আপনি তো অনেক কিছু বলেন, বা আপনাকে দেখে খুব ভালো লাগে, বা আপনি ভক্তর মতন টোটকা কিছু করা যাবে, কিছু মানে এই জায়গা থেকে কিছু বেরোবার জন্য? নিশ্চয়ই আপনার জন্য সেটা স্পেশাল টোটকা হবে, ঠিক আছে? যে টোটকাটা সার্বজনীন টোটকা, সেটা কিন্তু অতটা আপনার জন্মছক বিচার করে আপনার জন্য স্পেশাল টোটকা হবে, ঠিক আছে? সেটা যখন আপনি সামনে আসবেন তখন কিন্তু আসুন, আমার কাছে আসুন, নির্ভয়ে নির্বিঘ্নে আসুন, একটু কষ্ট করে আসুন, আমি আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবো। কৌশিক বাবু, আপনি সঙ্গে থাকুন, আপনার বিষয়ে দু একটা কথা আমরা আলোচনা করব। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, টিভিতে শুনুন।
ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনার কিন্তু বেশ কিছু গ্রহগত সমস্যা হয়ে রয়েছে, একদম। যেটা উনি কিন্তু বললেন। আপনি সঙ্গে থাকুন, আপনি ফোনটা কেটে দিন। আচ্ছা। আপনি ফোনটা কেটে দিয়ে এবার টিভিতে শুনুন, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আপনার বেশ কিছু গ্রহগত সমস্যা হয়ে রয়েছে, যে গ্রহগত সমস্যা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে, তবেই কিন্তু আপনি যেটা উনি বললেন যে একটা ভালো সময় আসছে, সেই সময়টা তখনই কিন্তু আপনার ভালো আসবে যদি আপনি এই গ্রহগত সমস্যাগুলো থেকে এখন থেকেই যদি আপনি মানে কাটিয়ে নেন, তাহলেই কিন্তু আপনার সেই সময়টা খুবই ভালো আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি হয়তো ভাবছেন যে আপনার মকর রাশি এবং আরো 10 জনের মকর রাশি রয়েছে, ধরুন আমারও মকর রাশি রয়েছে, আমাদের সকলের জীবন যে একই রকম কাটবে তা কিন্তু কখনো হয় না, একদম। জানেন তো। একটা হয়তো সামান্য মানে সার্বজনীন ভাবে হয়তো কিছুটা ঠিক হয়, কিন্তু আপনার জন্মছক আর আমার জন্মছক আর বাকি 10 জন মকর রাশির জন্মছক সম্পূর্ণ কিন্তু আলাদা। সেই জন্মছকের উপর ভিত্তি করে, গ্রহ অবস্থানের উপর ভিত্তি করে তবেই কিন্তু একটা জন্মছককে সুন্দর করে বিশ্লেষণ করে বলা সম্ভব যে কেমন যাবে, এবং তার জন্য কিন্তু এখান থেকে কখনো সম্ভব নয়। এখান থেকে আপনি জেনে নিলেন, কিন্তু চেম্বার রয়েছে সেটা ভালোভাবে জানবার। এটা আমি প্রত্যেকটি দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই বললাম, কৌশিক বাবুকে উপলক্ষ করে আর কি। আপনারা সকলেই মানে এই জিনিসটা মাথায় রাখবেন যে প্রত্যেকের জন্মছক কিন্তু আলাদা হয়, সুতরাং তার উপর ভিত্তি করে যদি আপনারা মানে প্রতিকার প্রতিবিধান ধারণ করেন বা টোটকা বা উপাচারগুলো করেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো থাকতে পারবেন। আমি একটু বলি যে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, সকলে এই বুকিং নাম্বারটা বা বুকিং নাম্বার দুটো নোট করে নিন। এই বুকিং নাম্বারে কিন্তু বুকিং চলছে এবং মোটামুটি ভাবে এই বুকিং নাম্বার খোলা থাকে সব সময়ের জন্য। কে রয়েছেন আমাদের সঙ্গে? আমাদের দ্বিতীয় বন্ধু। নমস্কার। আমি অয়ন পাল বলছি, বহরমপুর থেকে। বহরমপুর থেকে বলছেন অয়ন পাল। অয়ন বাবু কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। 22/4/1998। 22/4/1998। সময়টা? সময় সন্ধ্যে 7:55। সন্ধ্যে 7:55। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনে নিন নিজের সম্বন্ধে। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনুন। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, শনি সাড়ে চলছে, শেষ পিরিয়ড। ও আচ্ছা, শনি সাড়ে শেষ পিরিয়ড, আর 2.5 বছর আছে। ঠিক আছে, কর্মের জায়গায় কিন্তু একটা সমস্যা দেখতে পাচ্ছি আপনার। কাজের জায়গায় কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি না। অর্থনৈতিক জায়গাটা কিন্তু সঞ্চয়ের জায়গা কিন্তু কালসর্প দোষ আছে আপনার, বুঝলেন? কালসর্প দোষের জন্য কিন্তু অর্থনৈতিক জায়গায় কিন্তু যতই স্ট্রাগল করেন না কেন, সেই আশা করে ফল পাবেন না আপনি। একাধিক কর্ম পরিবর্তন, কর্মের ছেদ দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, চন্দ্র, বৃহস্পতি, শুক্র বসে আছে 1 2 3 4 চতুর্থে বসে আছে। মা কেমন আছে গো? মা আছেন, মানে বাবা বেশি অসুস্থ। বাবা বেশি অসুস্থ আছে, তাই তো? আচ্ছা, পুরোপুরি ঠিক। বাবার জায়গাও ডিস্টার্ব পেলাম। ষষ্ঠে শনি, মঙ্গল আর রবি বসে আছে। শনি, মঙ্গল, রবি ষষ্ঠ ভাবে বসে আছে, কিন্তু জীবনযাত্রার মানে কিন্তু জায়গাটা ভালো না। শনি নিচস্থ হয়ে ষষ্ঠ ভাবে বসে আছে। রবি শনির সাথে বসে থাকলে কিন্তু আপনাকেই ভুগতে হবে জীবনযাত্রার মানে। বাদ বাকি ঘর কোটা পুরো ফাঁকা। রাহু কালী বসে আছে আপনার দশমে রাহু বসে আছে। দশমে রাহু ফাটকা ইনকাম দিলে পয়সা সেই তুলনায় থাকবে না। জায়গাটা খুব ভালো পেলাম না গো, খুব ডিস্টার্ব আছে। আচ্ছা আচ্ছা, সমস্যার সমাধান তো এখান থেকে হবে না। সমস্যার সমাধান করতে গেলে ভাই আপনাকে ওনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে হবে, ঠিক আছে? প্রবলেম রয়েছে না? বাবার জায়গাটা খুব খারাপ পেলাম। আচ্ছা, বাবার সাথে সাথে কিন্তু মাও ভুগবে। সেটা তো উনি বললেন যে মায়ের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। জায়গা লগ্নপতি মঙ্গল তো ষষ্ঠে বসে আছে। আপনাকে আমি বলবো যে আপনি একটু রাতের দিকে ওনাকে ফোন করুন, ঠিক আছে? আপনি রাত্রি 8টা কর্মটা তো উনি বললেন। কর্মের জায়গা প্রবলেম গো, তোমার খুব ডিস্টার্ব আছে। মানে কোন দিকে গেলে চেষ্টা করলে ভালো হবে? আপনি কোন দিকে গেলে চেষ্টা করলে ভালো হবে? দাঁড়ান বলছি। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম, দশমের রাহু বসে আছে। কম্পিটিটিভ এক্সাম নিতে পারেন, একটা যোগ আছে। দশমের রাহু আছে, হঠাৎ প্রাপ্তি। আপনি দিচ্ছেন নাকি কম্পিটিটিভ এক্সাম গুলো? মোটামুটি ভাবে, মানে হ্যাঁ, ওটা দিতে পারেন। আচ্ছা, ওটা দিতে পারেন, ঠিক আছে? রেলের বা গ্রুপ ডির কোনো একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, একটা জায়গা আছে, ভালো জায়গা আছে। আচ্ছা, দশমের রাহু আছে, আর হঠাৎ একটা চাকরি পেয়ে যেতে পারেন। আচ্ছা, রাহু বকরি আছে, পূর্ব ফাল্গুনি, রবি নক্ষত্রে হবে। নাম, যশ, খ্যাতি, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আসবে।
কমিউনিকেশন জায়গায় কিন্তু ভালো পেলাম। আচ্ছা আচ্ছা কালসর্প দোষ আছে তো, 99% এগিয়ে গেলে 1% পিছিয়ে আসতে হয়, এই প্রভাবটা খুব খারাপ। ভবিষ্যতের জীবন কেমন হতে পারে ভালো, এবারে শরীর নিয়ে আর তো এখান থেকে বলা সম্ভব নয় অয়ন, এবার কিন্তু সমস্ত বলা যাবে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি যে কথাগুলো বলছেন প্রত্যেকটা জিনিস বলা যাবে। যদি বহরমপুর থেকে আসা সম্ভব না হয় সেক্ষেত্রে অনলাইনেও আপনি কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি সমস্তটা বলে দেবেন, ঠিক আছে? অনলাইনের বন্ধুরা আমি বলে দিচ্ছি, উত্তরবঙ্গের বন্ধুরা হয়তো আসতে পারছেন না, বা অনেক দূরে যারা রয়েছেন তারা হয়তো কোনো মতেই আসতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করুন। কিছু প্রসেস রয়েছে, পদ্ধতি রয়েছে, উনি বলে দেবেন। অনলাইনে বহু মানুষ বিচার করান, এরকম নয় যে, এমনকি আমাদের রাজ্যের বাইরে উড়িষ্যা থেকেও বহু মানুষ আসেন, ত্রিপুরা থেকে ফোন করে, ত্রিপুরা থেকে, হ্যাঁ ত্রিপুরা। সুতরাং অনলাইনে আপনারা কিন্তু বিচার করাতেই পারেন। আর সব থেকে যেটা বড় কথা, ওনার যে মানে মানে আমি যে কথাটা এখান থেকে বলি যে উনি কিন্তু গরিবের বন্ধু, মানে এরকম নয় যে ভয় পাওয়ার মতন কোনো রকম কোনো সমস্যা নেই, যে না আমার অর্থনৈতিক ভাবে প্রচুর আমার মানে কি বলবো আর কি, সেই জিনিসটা কিন্তু হবে না, বিশ্বাস করে আসতে পারেন। এখান থেকে সেটা তো বলা সম্ভব নয়। আমি ওই জন্যই একটু এরকম ভাবে বললাম যে অর্থনৈতিক দিক থেকে যে আপনি ভীষণ ভাবে আর কি ক্ষতিগ্রস্ত হবেন তা কিন্তু নয়, খুব আপনার অর্থ দিয়ে আপনার কাজ হবে, এটাই কথা। এটা মানুষের মধ্যে তো প্রশ্ন জাগে যে শাস্ত্রীজির কাছে গেলে হয়তো প্রচুর টাকা, ওইসব ভেবে আসার দরকার নেই, কিছু নিয়ে আসতে হবে, এমনি আসুক না। আর যে মানে যে সমস্যাটার প্রতিকার প্রতিবিধান উনি করবেন সেটা আপনার টাকায় আপনারই কাজ হবে, ঠিক আছে? যেটা খরচা হবে সেটা কিন্তু বিফলে যাবে না, ঠিক আছে? এবং সেটা কিন্তু স্বল্প পরিমাণ টাকা, সেটা কিন্তু বৃহৎ আকারে কিচ্ছু না। ঠিক আছে, সঙ্গে থাকুন, আমি আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো, আমি ডাইরেক্ট কথা বলতে চাই। হ্যাঁ নমস্কার, বলুন, আমি বলছি, বলুন। কোথা থেকে ফোন করছেন? বেহালা থেকে বলছেন, হ্যাঁ বলুন। হ্যাঁ বুঝলাম না, আপনি যার সম্বন্ধে জানবেন তার নাম বলবেন। মানে আপনার ছেলের নাম শুভজিৎ বৈরাগী নাকি? দেখুন, আপনি প্রথমত টিভির সাউন্ডটা মিউট করে দিন, টিভির সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ, এবারে আপনি বলুন যে কার সম্বন্ধে জানবেন। শুভজিৎ ভট্টাচার্য, হ্যাঁ আপনি বলুন, আপনি ডেট অফ বার্থ বলুন। 6 জানুয়ারি 1981। আচ্ছা, 6 জানুয়ারি 1981। কিন্তু দিদি আপনি কিন্তু টিভির সাউন্ডটা মিউট করেননি, হ্যাঁ? আর না হলে আপনি সরে আসুন, টিভির সামনে থেকে সরে আসুন, পাশের ঘরে গিয়ে কথা বলুন, তারপর টিভির কাছে চলে আসবেন, কথা বলা হয়ে গেলে আপনি ফোনে শুনবেন। 4:30 কখন? ভোর 4:30। আচ্ছা 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 দিদি, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। অনুষ্ঠান কেমন লাগে দিদি? হ্যাঁ, ভালো তো লাগবেই। আর আপনি বেহালায় থাকেন, আপনার জন্য পরে আমি একটা সুখবরও দেব। ছেলের বিয়ে দিয়েছেন? ছেলের বিয়ে সম্পর্কে জানতে চাইছি। ভাই দেখুন, উনি কিন্তু প্রথমেই বললেন ছেলের কি বিয়ে দিয়েছেন, আপনি তো ছেলের বিয়ে নিয়ে জানতে চাইছেন। আমি তো বললাম ছেলের বিয়ে দিয়েছেন, বিয়ের জায়গায় ডিস্টার্ব পাচ্ছি। আর উনি প্রথমেই কিন্তু ছেলের বিয়ের কথাই বললেন। আমি তো আর অন্য কিছু বলিনি। বিয়ের বিবাহ ক্ষেত্রে বাধা, বিবাহের দেরি হচ্ছে, কারণ সমস্যা আছে, বুঝলেন? বিবাহ ক্ষেত্রে বাধা, লগ্নপতি মঙ্গল তৃতীয় বসে আছে মঙ্গল কেতুর সাথে, পঞ্চমপতি বৃহস্পতি বসে আছে একাদশে শনির সাথে, সপ্তমপতি শুক্র লগ্নে বসে আছে, বিবাহ জায়গায় প্রচন্ড পরিমাণে বাধা, গুরু সৌরিক যোগ তৈরি হয়ে আছে। আচ্ছা, বুঝলেন? অবশ্যই বিবাহ যোগ আছে, বিয়ে আছে তো, আছে আছে। আপনি তো বেহালায় থাকেন, আপনি বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে একবার চলে আসুন, আপনার ছেলের ছকটা আরো। হ্যাঁ, আপনি কবে আসবেন? প্রোগ্রাম হয়ে গেলে ফোন করুন। আপনি প্রোগ্রামের পর আপনি ফোন করুন, আপনার জন্য স্পেশালি উনি কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আচ্ছা, পরবর্তী ফোনগুলো নেবার আগে আমরা পঞ্চম ভাব অবধি শুনেছি, ষষ্ঠ ভাব থেকে আমরা একটু শুনবো, কিন্তু তার আগে আমি একটুখানি চেম্বার গুলো বলবো, কারণ প্রত্যেকটি মানুষই ওনার কাছে আসতে চাইছেন। আপনি ফোনটা রেখে দিন, ঠিক আছে?
হ্যাঁ, শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে আপনারা কোথায় পাচ্ছেন? প্রথমত হচ্ছে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে, কলকাতার বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যে সানরাইজ চেম্বার হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে, একদম রাস্তার উপরে। কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, আপনারা অবশ্যই চলে আসবেন, বুকিংটা করুন। যখন বুকিং করবেন ডিটেলসে বলে দেওয়া হবে কবে পাচ্ছেন। এছাড়াও ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড হারবার রোড ফতেপুরে, এছাড়াও ফলতা দিঘির পাড়, এই দুটো জায়গায় ওনার কিন্তু চেম্বার রয়েছে। এছাড়াও তারাপীঠের আশেপাশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণ সুখবর, বীরভূমে যারা রয়েছেন বা আরো পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছেন বা বর্ধমান বা দুর্গাপুরে, তারা কিন্তু তারাপীঠে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি নেক্সট যখন তারাপীঠে যাবেন আমরা ডেট উল্লেখ করে দেবো, এবং তার আগেও আপনারা জানতে পারেন ফোনের মাধ্যমে। তারাপীঠে উনি কিন্তু চেম্বার করেন, আপনারা কিন্তু অবশ্যই চলে আসতেই পারেন। আর কৃষ্ণনগরের বন্ধুরা বা পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা ফেব্রুয়ারি মাসে ওনাকে কিন্তু আপনারা আবারও পেয়ে যাচ্ছেন। ফেব্রুয়ারি মাসে ওনাকে আপনারা কৃষ্ণনগরে আবারও পেয়ে যাচ্ছেন, আপনাদের টাকে সাড়া দিয়ে উনি যাচ্ছেন। সুতরাং আপনারা বুকিংটা এখন থেকেই করতে থাকুন, বুকিংটা আপনারা এখন থেকেই কিন্তু করতে থাকুন, নাম্বার কিন্তু ওপেন রয়েছে। এছাড়াও দুর্গাপুরেও ওনাকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা দুর্গাপুরেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর যাদের ইমিডিয়েটলি প্রয়োজন তারা অনলাইনে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে নিন। অনলাইনের মাধ্যমে আপনারা নিজেদের জন্মছককে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করিয়ে নিন এবং বাড়িতে বসেই প্রতিকার প্রতিবিধান সবটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা ষষ্ঠ ভাবটা একটু শুনে নিই, ফোন রয়েছে আরো বেশ কিছু। ভালো, এটা কমপ্লিট করে দেওয়া দরকার একদম। পঞ্চম ভাব পর্যন্ত। যে ষষ্ঠ ভাব থেকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা বিচার করা হয় সেটা হচ্ছে রোগ। ষড়রিপুর বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে। তারপরে আছে ঋণ। দেখবেন অনেক মানুষ কিন্তু মানে ঋণের জ্বালায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কেউ সুইসাইড করেছে, কেউ আত্মঘাতীতে, কেউ বাবা ঘর ছেড়ে চলে গেছে। ষষ্ঠ ভাব, ঠিক আছে, ষষ্ঠ ভাব থেকে কিন্তু ষড়রিপু মানে রোগ ব্যাধি বিচার করা হচ্ছে। আর তারপরে ঋণ, তারপরে হচ্ছে প্রতিযোগিতামূলক কিছু একটা ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। আবার ষষ্ঠ ভাব যদি আপনার অনুকূল থাকে তাহলে শত্রুদেরকে কিন্তু আবার দমন করা, শত্রুও বিচার করা হয়। আচ্ছা, শত্রুদেরকে আবার দমন করা যায়। বা সপ্তম ভাবের কথা বলি, সপ্তম ভাব থেকে কিন্তু দাম্পত্য জীবনের বিচার করা হয়, ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়, জীবন সঙ্গী বা অংশীদার এইসব কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করা হয়। অষ্টম ভাব থেকে কিন্তু বিচার করা হয় আয়ু। ও আচ্ছা, অষ্টম ভাব থেকে বিচার করা হচ্ছে আয়ু, নিধন বা গুপ্তবিদ্যা, রহস্য, এইসব ভাব কি অষ্টম ভাব থেকে পাওয়া যাবে। হঠাৎ প্রাপ্তি অষ্টম ভাব থেকে বিচার করা হয়। ষষ্ঠ ভাব আর অষ্টম ভাবের যদি একটা কানেকশন খুঁজে পাওয়া যায়, এখান থেকে আবার বিদ্যার ছেদ, বিদ্যার ধারা পরিবর্তন, অষ্টম ভাবে যদি কানেকশন পাওয়া যায় কিন্তু কর্মেরও ছেদ পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, এই অষ্টম ভাব থেকে। নবম ভাব থেকে কিন্তু ভাগ্য, আচ্ছা, পিতা, ধর্ম, উচ্চ শিক্ষা মানে হায়ার স্টাডি যাদেরকে বলা হয়, বা তীর্থযাত্রা নবম ভাব থেকে বিচার করা হয়। দশম ভাব থেকে কিন্তু কর্মের বিচার করা হয়। আচ্ছা, কর্ম, পেশা, সামাজিক মর্যাদা, মান সম্মান, কমিউনিকেশন, যোগাযোগ মাধ্যম সবকিছু দশম ভাবের উপর কিন্তু নির্ভর করছে। একাদশ ভাব থেকে কিন্তু বিচার করা হয় আয়, আচ্ছা, লাভজনক, বড় ভাই বোন বা ইচ্ছা পূরণ বা বন্ধু, একাদশ ভাব থেকে বিচার করা হয়। আর দ্বাদশ ভাব মানে শেষ ভাব, 12টা ভাবের মধ্যে দ্বাদশ ভাব মানে হচ্ছে ব্যয়। আপনি যত টাকা ইনকাম করে আনছেন দেখছেন যে খুব ব্যয় হয়ে যাচ্ছে, তার মানে দ্বাদশ ভাবটাকে দেখতে হবে এত ব্যয় হচ্ছে কেন। প্রত্যেকটা জাতক জাতিকা বা যারা কর্মজীবন বা চাকরিজীবী আছে প্রত্যেকে বলে যে এত টাকা মাইনে পাচ্ছি কিন্তু থাকছে না, ব্যয় উল্টে আরো ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে দ্বাদশ ভাবটা তার প্রতিকূল হয়ে আছে বা অস্থিরতা কাজ করছে, অনুকূল নেই। এই ভাবটা ব্যয়, ক্ষতি। আবার দেখতে হবে শয্যাশায়ী কোনো একটা ব্যক্তি হসপিটালে ভর্তি আছে কিন্তু রোগগ্রস্ত অবস্থায় কিন্তু আর বাড়ি ফিরছে না, সেখান থেকে কিন্তু আবার দ্বাদশ ভাব বিচার করতে হবে। মানে রোগ, শয্যাশায়ী যেটাকে বলা হয়, শয্যা সুখ, মোক্ষ লাভ, বিদেশ যাত্রা বিচার করা হয় দ্বাদশ ভাব থেকে। হ্যাঁ, আচ্ছা, একদম যারা হায়ার স্টাডি করছে তারা হয়তো বলতে পারে যে দাদা আপনি দেখুন না এখান থেকে কোনো বিদেশ যাত্রা বিচার করা যায় কিনা। এই 12টা ভাবের উপর কিন্তু বিশেষ করে নজর রাখতে হবে দ্বাদশ ভাবকে, তার বিদেশ যাত্রার যোগ আছে কিনা। অনেকে তো স্বপ্ন থাকে নিশ্চয়ই যে তুই বিদেশে যাই, বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে চাকরি করবে, একদম এই জায়গায় গেলে কিন্তু খুব ভালো। শয্যা সুখ, হ্যাঁ, মোক্ষ লাভ ওখান থেকে বিচার করা হয়। ব্যয়, ক্ষতি,
অনেক কিছু অনেক কিছু বিচার করে। এবার আরো বিস্তারিত ভাবে বিচার করা যাবে কিভাবে, এই যে ভাবকে দেখতে হবে অনুকূল আছে না না প্রতিকূল আছে, আচ্ছা, না স্থিরতা আছে না অস্থিরতা আছে, এইভাবে আবার দেখতে হবে। মানে এখান থেকে সামগ্রিকভাবে আমরা শুনে নিলাম, সময়টা কমের উপরে যতটুকু বিশ্লেষণ করা যায় আমি বিচারটাকে তুলে ধরার চেষ্টা করলাম যে দ্বাদশ ভাব আবার আরো সূক্ষ্ম বিচার, আরো অনেক কিছু পাওয়া যায়। বা এর মাতৃকুলে মাসির বাড়ি মামার বাড়ির কি সম্পর্ক আছে, বা পিসির সাথে কাকা জেঠাদের সঙ্গে কি সম্পর্ক আছে, অনেক কিছু বিচার করা যায় এই দ্বাদশ ভাবের উপরে। অনেক কিছু, বা ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে কিনা, বা বোনের সাথে দিদির সাথে সম্পর্ক থাকবে কিনা, বা এখান থেকে আবার আয়ুর ঘরে বিচার করা যাবে যে মামার বাড়ি কেউ রিলেটিভ মারা যাবে কিনা, বা তার শ্বশুর বাড়ি কেউ মারা যাবে কিনা, অনেক কিছু বিচার করা যায়। মানে এখান থেকে আমরা সামগ্রিকভাবে শুনে নিলাম, কিন্তু এর থেকে আরো আরো মানে সবকিছুই বিচার করা যায়। মানে এই ভাবের উপরে, দ্বাদশ ভাবের উপর, দ্বাদশ ভাব কেন মানে প্রথম থেকে, মানে এই যে দ্বাদশটা ভাব, এই ভাব থেকে কিন্তু একটা জাতক জাতিকার পুঙ্খানুপুঙ্খ বিচার করা যায়। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু শুনলাম। যারা মিস করে গেছেন তাদের জন্য কিন্তু ইউটিউবে এই অনুষ্ঠান থেকে যাচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে আরেকবার দেখে নেবেন, কারণ আর এই অনুষ্ঠানগুলো তো থেকেই যাচ্ছে, অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন অনেক কিছু জানতে পারবেন। কিন্তু ব্যাপারটা হলো যে ইতিমধ্যে প্রচুর ফোন চলে এসেছে, কিন্তু দেখা যাক অন্তত 2-3 জনের ফোন আমরা নিতে পারি কিনা, ছোট্ট করেই নেব কিন্তু। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি একটু ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের সম্বন্ধে কোথা থেকে ফোন করছেন? আমি মহেশতলা থেকে ফোন করছি। কোথা থেকে? মহেশতলা। কিন্তু আমাদের সময়টা দেখছি একদম শেষ হয়ে গেছে। আচ্ছা আপনি বলুন, একটুখানি বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ টিভি চলছে, আপনি পরে ফোন করুন, ঠিক আছে? আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। মানে আচ্ছা ঠিক আছে, আপনি পরে ফোন করুন, ঠিক আছে? কিছু মনে করবেন না। হ্যাঁ, আপনি পরে ফোন করুন নিশ্চয়ই। আপনি যেহেতু আপনার ফোনটা আমরা ধরে ফেলেছিলাম, তার জন্য বলছি যে আপনি পরে ফোন করুন, নিশ্চয়ই কথা বলবেন উনি। সময়টা সত্যি কিভাবে দেখতে দেখতে শেষ হয়ে গেল, বুঝতেই পারলাম না, আমরাও নিজেরাই বুঝতে পারলাম না। আমিও ভেবেছিলাম যে আরো 2-3টে ফোন হয়তো আমরা নিতে পারবো, কিন্তু নিতে পারলাম না। কিন্তু বলি যে সমস্যা নিয়ে বসে থাকবেন না, সমস্যা যাদের আছে তারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পেয়েছেন, 9674625575 এবং 9163269092। এখনো পর্যন্ত বুকিং বলে কিন্তু লাইভের নিচে ডিসপ্লে হচ্ছে, আপনারা লিখে নিন, এই নাম্বারে বুকিং করুন, ওনার কাছে পৌঁছে যান, দেখবেন আপনার সমস্যাটা কিন্তু থাকবে না। আর যাদের সমস্যা নেই, জানেন না যে সমস্যা আসবে কিনা আপনার জীবনে, তারা কিন্তু আগাম সতর্কতা অবলম্বনের জন্য অবশ্যই নিজেদের জন্মছকটাকে বিশ্লেষণ করে নিন, কারণ জন্মছক আমাদের জীবনকে একেবারে কি বলবো, মানে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এটাকে কিন্তু বিশ্লেষণের মাধ্যমে জেনে নিতে হবে যে নিজেদের জীবনে কি রয়েছে। আজকে আমাদের থামতেই হচ্ছে, হ্যাঁ একেবারেই তাই। আগামীকাল আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণের জন্য ভালো থাকুন আর ওনার সঙ্গে যোগাযোগ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ, নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা, আমার সোনার